ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? ইউরোপে তখন শান্তি, কিন্তু এখানে ভারতে দুটো বিদেশি শক্তি একটা মারাত্মক লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। আর এই লড়াইটা কিন্তু শুধু দুটো সিংহাসন নিয়েছিল না, এই লড়াইটা ঠিক করে দিয়েছিল একটা পুরো মহাদেশের ভাগ্য। চলুন এই অসাধারণ গল্পটা একটু কাছ থেকে দেখি। তো প্রশ্নটা হলো, কিভাবে দুটো ভারতীয় সিংহাসনের লড়াই একটা গোটা উপমহাদেশের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে? এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো সেই সময়ের দাবার ছক। একদিকে দেখুন ফরাসিরা, তারা হায়দ্রাবাদে মুজাফফর জংকে আর কর্ণাটকে চান্দা সাহেবকে সাপোর্ট করছিল, আর অন্যদিকে ছিল ইংরেজরা, তাদের সাপোর্ট ছিল নাসির জং আর মোহাম্মদ আলীর দিকে। মানে এই স্থানীয় শাসকেরাই ছিলেন তাদের খেলার গুটি। আসল উত্তেজনাটা তো এখানেই, মানে তখন অষ্টাদশ শতক, মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, আর সেই সুযোগে ভারতের বিভিন্ন জায়গায় স্থানীয় শাসকেরা ক্ষমতার জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছেন। ঠিক এই সুযোগটাই নিল ইংরেজ আর ফরাসিরা। মজার ব্যাপার হলো, ইউরোপে কিন্তু তখন তাদের মধ্যে শান্তি চুক্তি চলছে, কিন্তু এখানে ভারতে তারা স্থানীয় রাজাদের ঝামেলাকে কাজে লাগিয়ে একটা প্রক্সি ওয়ার শুরু করে দিল। মানে নিজেরা সরাসরি লড়ছে না, কিন্তু লড়িয়ে দিচ্ছে। আর লক্ষ্য একটাই, ভারতে কে ডমিনেট করবে। শুরুটা কিন্তু বেশ নাটকীয় ছিল। দেখুন, 1748-এ হায়দ্রাবাদের শাসক মারা গেলেন, আর অমনি ফরাসি গভর্নর ডুপ্লে একটা দারুণ চাল দিলেন। তিনি খুব তাড়াতাড়ি নিজের পছন্দের প্রার্থীদের সাপোর্ট দিয়ে দিলেন, আর ইংরেজদের চেয়ে এক কদম এগিয়ে গেলেন। এর ফলও পেলেন হাতে হাতে। অম্বুরের যুদ্ধে ফরাসিদের দলই জিতে গেল, আর ইংরেজদের প্রার্থী নাসির জং, তিনি তো মারাই গেলেন। ভাবুন একবার, ফরাসিদের জন্য কি দারুণ একটা শুরু। এই প্রথম দিকের সাফল্যের পর ফরাসিদের ক্ষমতা কিন্তু হু হু করে বাড়তে লাগল। গভর্নর ডুপ্লের স্ট্র্যাটেজিটা ছিল একদম অব্যর্থ। উনি কি করছিলেন? উনি ভারতীয় রাজাদের নিজেদের ঝামেলার মধ্যে সরাসরি মিলিটারি নিয়ে ঢুকে পড়ছিলেন, আর নিজের পছন্দের লোককে সিংহাসনে বসিয়ে দিচ্ছিলেন। এটা কিন্তু তখন এক্কেবারে নতুন আর বেশ অ্যাগ্রেসিভ একটা পলিসি ছিল। আর একটা সময় তো সত্যিই মনে হচ্ছিল যে ভারতে বোধহয় একটা ফরাসি সাম্রাজ্যই তৈরি হয়ে যাবে। এই যে কথাটা দেখছেন, এটা কিন্তু একদম সত্যি। কারণটা কি? কারণ ফরাসিদের সাপোর্টে মুজাফফর জং হায়দ্রাবাদের নিজাম হয়ে গেলেন, আর তার বদলে গভর্নর ডুপ্লেকে কি দিলেন জানেন? প্রচুর ধনসম্পদ আর কৃষ্ণা নদীর দক্ষিণে বিশাল এলাকার শাসনভার। মানে ফরাসিদের ক্ষমতা তখন একদম তুঙ্গে। কিন্তু গল্পের টুইস্ট তো এখানেই। ভাবুন, ফরাসিরা যখন তাদের সাফল্যের একেবারে চূড়ায়, ঠিক সেই সময়ই একটা অঘটন ঘটল। তাদের যে প্রার্থী মুজাফফর জং, তাকেই হত্যা করা হলো। যদিও ফরাসি জেনারেল বুসি খুব তাড়াতাড়ি সালাওয়াত জং নামে আরেকজনকে বসিয়ে দিলেন সিংহাসনে, কিন্তু এই ঘটনাটা একটা জিনিস পরিষ্কার করে দিল, তাদের ক্ষমতা আসলে কতটা ঠুনকো ছিল। আর ঠিক এই পয়েন্ট থেকেই যুদ্ধের সবচেয়ে ড্রামাটিক পার্টটা শুরু হয়। ফরাসিরা একের পর এক জিতে চলেছে। ইংরেজের অবস্থা খুবই খারাপ, হার প্রায় নিশ্চিত। কর্ণাটকে তাদের শেষ সম্বলটুকু প্রায় যায় অবস্থা। ঠিক তখনই গল্পের মতো মঞ্চে এন্ট্রি হল এক হিরোর। সিচুয়েশনটা একবার কল্পনা করুন তো। ফরাসিদের লোক চান্দা সাহেব, তিনি তিরুচিরাপল্লীতে ইংরেজদের শেষ বন্ধু মোহাম্মদ আলীকে পুরো ঘিরে ফেলেছেন। ইংরেজদের হারটা ছিল শুধু সময়ের ব্যাপার, তাদের অস্তিত্বই তখন প্রশ্নের মুখে। আর ওই রকম একটা কঠিন সময়েই রবার্ট ক্লাইভ নামে এক ব্রিটিশ অফিসার সামনে এলেন, আর তার মাথায় ছিল এমন এক দুঃসাহসী আর অসাধারণ প্ল্যান, যা গোটা যুদ্ধের হিসেব নিকেশটাই পুরোপুরি বদলে দিয়েছিল। ক্লাইভের প্ল্যানটা ছিল শুনতে খুব সহজ, কিন্তু অসম্ভব কার্যকর। এটা শুধু গায়ের জোর বা কত সৈন্য আছে তার ওপর নির্ভর করেছিল না, এটা ছিল একটা ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি। ক্লাইভ বুঝেছিলেন, শত্রুকে যদি তাদের সেফ জোন থেকে বের করে আনতে হয়, তাহলে তাদের সবচেয়ে নরম জায়গায় অ্যাট্যাক করতে হবে। তাই তিনি বললেন, তিরুচিরাপল্লীর ওই অবরোধ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, সোজা অ্যাট্যাক করো চান্দা সাহেবের রাজধানী আর কটে। আর প্ল্যানটা কাজেও দিল দারুণভাবে। 1751 সালের 31শে আগস্ট ক্লাইভ আরকট দখল করে নিলেন। কিন্তু আসল খেলাটা ছিল এরপর। তিনি প্রায় 2 মাস, মানে 53 দিন ধরে একটা অবিশ্বাস্য অবরোধ সামলেছিলেন। আর এই একটা ঘটনায়, এই যে বীরত্ব, এটাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর্কটের ওই অবিশ্বাস্য জয়ের পর তো ইংরেজদের ভাগ্য একদম খুলে গেল। তারা এরপর একের পর এক যুদ্ধ জিততে শুরু করল। শেষমেশ কি হল? ফরাসিদের লোক চান্দা সাহেব ধরা পড়লেন, তাকে মেরে ফেলা হলো, আর ইংরেজদের পছন্দের মোহাম্মদ আলী হয়ে গেলেন কর্ণাটকের নবাব। ক্লাইভের সেই বাজিটা 100% সফল হয়েছিল। আচ্ছা, ভারতে যে এত বড় একটা গণ্ডগোল চলছে, এই খবরটা যখন ইউরোপে পৌঁছল, তখন সেখানকার সরকারগুলো নড়ে চড়ে বসল। তারা চাইল এই যে একটা আনঅফিশিয়াল যুদ্ধ চলছে, এটা বন্ধ হোক। আর এর ফলেই হলো একটা শান্তি চুক্তি। চুক্তিটা যদিও টেম্পোরারি ছিল,
কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছিল। তো এই পন্ডিচেরির চুক্তিতে কি বলা হলো? বলা হলো ব্রিটিশ আর ফরাসি দুই কোম্পানি প্রমিস করছে যে তারা আর ভারতীয় রাজাদের নিজেদের ঝগড়াঝাটিতে নাক গলাবে না। আসলে ইউরোপে তো তখন শান্তি, তাই কেউই ভারতে এত খরচা করে একটা যুদ্ধ চালিয়ে যেতে চাইছিল না। আর এই সবকিছুর জন্যে ফরাসি গভর্নর ডুপ্লেকে তার অ্যাগ্রেসিভ পলিসির জন্যে ফ্রান্সে ফেরত দেখে পাঠানো হলো। কিন্তু আসল ব্যাপারটা কি হলো জানেন? চুক্তিটা কাগজে কলমে যদিও সবকিছু আগের মতো করে দেওয়ার কথা বলেছিল, বাস্তবে কিন্তু তা একদমই হয়নি। এই যুদ্ধটা একটা জিনিস জলের মতো পরিষ্কার করে দিয়েছিল, ইংরেজরা মিলিটারি আর স্ট্র্যাটেজির দিক থেকে অনেক এগিয়ে। তারা দেখিয়ে দিল যে শুধু সৈন্যের সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না, ক্লাইভের মতো লিডারশিপ আর দারুণ ট্যাকটিক্স লাগে। আর এটাই ছিল ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ভিতগাথার প্রথম স্টেপ। ফরাসিরা কিন্তু তাদের আগের সেই দাপট আর কোনোদিনই ফিরে পায়নি। তাহলে শেষে গিয়ে এই প্রশ্নটাই মাথায় আসে, তাই না? এই যে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ, এটা কি শুধুই দুটো ভারতীয় রাজ্যের সিংহাসন নিয়ে একটা লোকাল গণ্ডগোল ছিল, নাকি এটা ছিল একটা অনেক বড় খেলার প্রথম চাল, যা আগামী প্রায় 200 বছরের জন্য ভারতের ইতিহাসটাকেই লিখে দিয়ে গিয়েছিল? এর উত্তর তো ইতিহাসেই লুকিয়ে আছে।